দর্শক, গত ২৯ অক্টোবর বিশ্বের প্রভাবশালী তিনটি গণমাধ্যম রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পরে সেই কেন্দ্রিক আলোচনা যেন থামছে না। একটা তুলকালাম কাণ্ড যেন ঘটে গেছে। কিন্তু এটাকে কেন এত বেশি তুলকালাম কাণ্ড ভাবা হচ্ছে, কিংবা সরকারের পক্ষের লোকজন এটাকে এত বেশি তুলকালাম কাণ্ড ভাবছে কেন তারা, সেটা একটা বড় প্রশ্নই বটে। বহু আলোচনার মাঝে এবার আলোচনায় অংশগ্রহণ করেছেন সরকারের উপ প্রেস সচিব। এর আগে প্রেস সচিব বলেছিলেন যে যারা সাক্ষাৎকার নিচ্ছে তারা যেন ভুলে না যায় এবং তারা যেন আনকন্টেস্টেড ছেড়ে না দেয়, এরকম পরামর্শ তিনি দিয়েছিলেন। এবার আরও এক ধাপ পরামর্শ এবং সমালোচনা করলেন। মোটা দাগে বলা যায় যে রয়টার্সের মতো বিশ্বমানের সংবাদ মাধ্যমের একেবারে কড়া সমালোচনা করলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি যে ভাষায় সমালোচনা করলেন তাতে আমার মনে হয় যে রয়টার্সের সাংবাদিকতা জ্ঞান নিয়ে, সংবাদ জ্ঞান নিয়েই প্রশ্ন উঠতে পারে। এবং আমার মনে হয় যে রয়টার্সকে এখন ভেবে দেখা উচিত যে সাংবাদিকতা ব্যাপারে তারা নতুন করে পড়ালেখা করবে কিনা, কিংবা পড়ালেখা করার জন্য বাংলাদেশে তারা আসবে কিনা। কি বললেন আজাদ মজুমদার, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব। এর আগেও প্রেস সচিবের নানা রকমের কথায় অনেকে অনেক রকম সমালোচনা করার চেষ্টা করেছেন। আমরা সেদিকে যেতে চাই না। আমরা মূলত কি বলছেন, কি বলেছেন সেটা উল্লেখ করে আপনাদের কাছে ছেড়ে দিতে চাই যে এই বলাটা কতটা প্রাসঙ্গিক হলো, কতটা অপ্রাসঙ্গিক হলো, আপনার দৃষ্টিভঙ্গি কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে শেখ হাসিনার যে সাক্ষাৎকার প্রকাশিত হলো, সেই সাক্ষাৎকার নানা রকমের চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অস্বীকার করার উপায় নেই যে সরকারের মধ্যেও একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সাংবাদিক জুলকারনাইন শাহের ফেসবুকে একটা কথা লিখেছেন। হুবহু কথাটা বলছি না, কথাটা মূলত এরকম যে তিনটি জাদ্রেল বিশ্বমানের গণমাধ্যম, বিশ্বের সেরা তিন গণমাধ্যমে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো, তখন সরকারের মধ্যে এটা নিয়ে এত উত্তেজনা কেন, এত ব্যতিব্যস্ত কেন? তারা কেন মনে করছে যে এটাতে অনেক কিছু হয়ে গেল, হায় হায় অনেক সর্বনাশ হয়ে গেল? এরকম ভাবনা তাদের কেন ভাবতে হচ্ছে, কিংবা তারা কেন ভাবছে? কেন তারা আওয়ামী লীগ যেরকম পিআর করছে, পিআরে আওয়ামী লীগ যে এই কাজটা করতে পেরেছে, সফলতা তারা দেখিয়েছে, সেরকম মানের পিআর তারা সরকারের পক্ষ থেকে কেন করতে পারছে না আওয়ামী লীগের বিপক্ষে? কেন বিশ্ব গণমাধ্যমে আওয়ামী লীগের বিপক্ষে সরকার এই ধরনের নিউজ করাতে সক্ষম হচ্ছে না? তাদের পিআর কেন ব্যর্থ হচ্ছে? এরকম সমালোচনা জুলকারনাইন শাহের যখন করছেন, তখন বাংলাদেশের সরকারের পিআরের দায়িত্বে থাকা উপ প্রেস সচিব আজাদ মজুমদার যেটা বললেন সেটা খুবই গুরুত্ববহ ব্যাপার। কালের কণ্ঠ তাকে নিয়ে যে শিরোনামটা করেছে, যদিও আজাদ মজুমদার মূলত ফেসবুকে এই কথাটা বলার চেষ্টা করেছেন। কালের কণ্ঠ বলছে তার কথা নিয়ে, সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স উপপ্রেস সচিব। অর্থাৎ রয়টার্স সাংবাদিকতার মানদণ্ড আর রাখতে পারেনি, তারা হারিয়ে ফেলেছে। অর্থাৎ রয়টার্স যেটা করছে সেটা আর সাংবাদিকতা নয়। তিনি কি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের কারণেই এই কথাটা বললেন, নাকি অন্য কোনো কারণে বললেন? এখানে আপনাদের জেনে রাখা উচিত যে আজাদ মজুমদার নিজেও বেশ কয়েক বছর রয়টার্সের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। রয়টার্সে কাজ করা এই সাংবাদিক কেন হঠাৎ করে রয়টার্স সাংবাদিকতাই বোঝে না, সাংবাদিকতার মানদণ্ড আর বোঝে না, এই কথা কেন বললেন? তার মানে কি তিনি এটা বোঝাতে চাইলেন যে তিনি যে 2-4 বছর সেখানে কাজ করেছেন, ওই সময়টাতে রয়টার্স সাংবাদিকতার মানদণ্ড বজায় রেখেছিল, কিংবা সাংবাদিকতা বুঝতো, এখন তারা আর বোঝে না, এবং বোঝে না বলেই তিনি আর রয়টার্সে কাজ করেন না? মজার ব্যাপার হচ্ছে যে তিনটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেই তিনটি গণমাধ্যমের দুটি প্রভাবশালী
যে বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স, এই দুটোতে আমাদের প্রেস উইংয়ের দুইজন কিন্তু কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এএফপিতে দীর্ঘদিন কাজ করেছেন প্রেস সচিব শফিকুল আলম, রয়টার্সে বেশ 4-5 বছর কাজ করেছেন আজাদ মজুমদার। সুতরাং তাদের কাজ করা প্রতিষ্ঠানে যখন এই শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেটা তাদের জন্য একটা বিব্রতকর ব্যাপার হতেই পারে। সে কারণে এই মন্তব্য করতেও পারেন। আমি জানি না কি জন্যে তিনি এই মন্তব্য করেছেন। তিনি মূলত বলেছেন যে রয়টার্স তাদের অতীতের সাংবাদিকতার মানদণ্ড হারিয়ে ফেলেছে। আন্তর্জাতিকভাবে খ্যাত এই সংবাদ সংস্থাটি এখন আর আগের মতো নির্ভরযোগ্য নয়। অর্থাৎ রয়টার্সের কোনো প্রতিবেদন এখন আর নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত হয় না, এটাও বলার চেষ্টা করলেন তিনি। মন্তব্যটা বেশ মজার। নিজের ফেসবুকে তিনি এই মন্তব্যটা করেছেন। তিনি বলেছেন যে আমি রয়টার্সে 7 বছর কাজ করেছি। আমি একটু ভুল বলেছি, 4-5 বছর বলেছি। তিনি মূলত 7 বছর কাজ করেছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। তাই তাদের সম্পাদনা ধারা ও পেশাদার নীতিমালা সম্পর্কে ভালোভাবেই আমি জানি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে একসময় প্রতিষ্ঠানটি সাংবাদিকতার যে উচ্চ মান নির্ধারণ করেছিল সেটা থেকে বিচ্যুত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ নিয়ে তাদের সাম্প্রতিক প্রতিবেদনে সেটা ক্রমে স্পষ্ট হচ্ছে। গত 1.5 বছরে বাংলাদেশ নিয়ে করা প্রতিবেদনে রয়টার্স অন্তত 3টি গুরুতর ভুল করেছে। অর্থাৎ বাংলাদেশ নিয়ে রয়টার্স যে প্রতিবেদন করেছে, সেখানে একাধিক প্রতিবেদন করেছে, সেখানে রয়টার্স 3টি ভুল করেছে সেই কথা বলেছেন। প্রথমত, একজন আইনজীবী হত্যাকাণ্ডের খবর প্রকাশে তারা ভুয়া উদ্ধৃতি ব্যবহার করেছিল। কি সেটা ছিল? নিহত ব্যক্তি আটক ইসকন নেতার আইনজীবী হিসেবে দেখানো হয়েছিল, যেটা ভুল ছিল। ও ইসকন নেতা যিনি চিন্ময় প্রভু, যিনি জেলে আছেন, তার আইনজীবী হিসেবে চট্টগ্রামের যে আইনজীবী নিহত হয়েছিল তাকে তার আইনজীবী হিসেবে রয়টার্স উদ্ধৃত করেছিল, সেই কথাটা তিনি বলছেন। দ্বিতীয়ত, একই প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে উল্লেখিত ঘটনার কোনো সম্পর্কই ছিল না। পরে অবশ্য রয়টার্স তাদের ভুল স্বীকার করে প্রতিবেদনটি সংশোধন করে এবং ভিডিওটি সরিয়ে নেয়। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্য ক্ষমা চায়নি, যদিও এই বিভ্রান্তিকর তথ্য দাঙ্গা সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি করেছিল। অর্থাৎ রয়টার্সের প্রতিবেদনের মাধ্যমেই দাঙ্গা সৃষ্টি হয়েছিল, এমন অভিযোগও তিনি করছেন। তৃতীয়ত, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মালয়েশিয়া সফর ঘিরে রয়টার্স শুরুতে জানায় মালয়েশিয়া ও বাংলাদেশ যৌথভাবে মায়ানমারে শান্তিরক্ষা মিশন পাঠাতে সম্মত হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা খবর। বাংলাদেশ এমন কোনো প্রস্তাব দেয়নি বা তাতে রাজিও হয়নি। বিষয়টি কেবল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে এসেছিল। ঘটনাটি কুয়ালালামপুরের হলেও প্রতিবেদনটি ঢাকা থেকে করা হয়েছিল। আমি মোটেও বিশ্বাস করি না যে রয়টার্সের কুয়ালালামপুরে কোনো সংবাদদাতা বা স্ট্রিঙ্গার নেই। আমরা বিষয়টি রয়টার্সের সম্পাদকদের জানালে তারা চুপিসারে খবরটি সংশোধন করেছিল, কিন্তু এর জন্য কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ করেনি। এমন ধারাবাহিক ভুল দেখে আমি বিশ্বাস করতে শুরু করেছি যে রয়টার্স আর আগের মতো সাংবাদিকতার আদর্শ বহন করছে না। তাই তাদের যে কোনো প্রতিবেদন, বিশেষ করে যেগুলো শুধু ইমেল সূত্রে তৈরি এবং যেখানে কোনো রিয়েল টাইম ছবি নেই, তা এখন সন্দেহের চোখে দেখা উচিত। শেষ বেলায় এসে তিনি শেখ হাসিনার সাক্ষাৎকারের ব্যাপারটা ইঙ্গিত দিয়েছেন তার লেখায়, কিন্তু যে ব্যাপারগুলো, যে 2-3টি ঘটনার সমালোচনা তিনি করছেন, সেই 2-3টি ঘটনার সঙ্গে শেখ হাসিনার এই সাক্ষাৎকার, রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারের কোনো সংযোগ নেই। শেষ বেলায় এসে ইমেলে প্রাপ্ত সূত্র, এই ব্যাপারটা উল্লেখ করে শেখ হাসিনার যে ইমেলে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেটাকে বোধহয় একটা সংযোগ রেখা টানলেন তিনি। এবং শেখ হাসিনার ব্যাপারটাও উদ্ধৃত আগের 3টার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার সাক্ষাৎকারটার উপরেও আস্থা রাখা যায় না, এরকম ইঙ্গিতই হয়তো তিনি দিতে চাইলেন। রয়টার্সে কাজ করা এই সাংবাদিক, একসময় যিনি নিজেই বলছেন 7 বছর কাজ করেছেন, তিনি এখন রয়টার্সের গ্রহণযোগ্যতা, সাংবাদিকতার মান এবং সংবাদ সংগ্রহের ব্যাপারগুলো, সেগুলো অথেন্টিক না, গ্রহণযোগ্য নয়, সেটা তিনি বলার চেষ্টা করছেন। দর্শক, এই ব্যাপারে আমরা আমাদের থেকে কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা ব্যাপার বোধহয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের পরে
এক ধরনের উদ্বেগ কাজ করছে সরকারের মধ্যে। দর্শক, আপনারও কি তাই মনে হয়? এবং আজাদ মজুমদারের এই বক্তব্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? রয়টার্সের সাংবাদিকতার মান আদতেও কি তলানিতে নেমে গেছে? বিশ্বাসযোগ্যতা তারা হারিয়ে ফেলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে তার আগে আরেকটি কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি আরেকটি মন্তব্য করেছেন সম্প্রতি। সেই মন্তব্যটা আজকে কালকে না, তিনি যে মন্তব্যটা করেছেন, যে মন্তব্য নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে বেশ ট্রলও হচ্ছে, সেটা হচ্ছে যে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। সম্প্রতি ভোটে নির্বাচিত হয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আসিফ আকবর, কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি সাকিব আল হাসান সম্পর্কে মন্তব্য করেছিলেন যে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার সাকিব আল হাসান 100 বছরেও আর একটা আসবে না, এরকম একটা মন্তব্য করেছিলেন। অর্থাৎ ক্রিকেটার সত্তা এবং রাজনীতিবিদ সত্তা, এই দুটো সত্তাকে তিনি আলাদাভাবে মূল্যায়ন করতে চেয়েছেন। সেই মানে যমুনা টেলিভিশনের সেই নিউজটাকে শেয়ার দিয়ে শফিকুল আলম যে লেখাটা লিখেছিলেন ফেসবুকে, সেটা নিয়ে গণমাধ্যমে ব্যাপক নিউজ হয়েছে এবং কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তিনি মন্তব্য করছেন এরকম, সাকিবের মতো চোরটা ক্রিকেটার 100 বছরেও আর আসবে না। প্রেস সচিব অর্থাৎ আসিফ আকবরের পজিটিভ ব্যাপারটাকে তিনি নেগেটিভভাবে উপস্থাপন করলেন এবং ভাষা প্রয়োগ করলেন সাকিবের মতো চোরটা ক্রিকেটার 100 বছরেও আসবে না। এই ব্যাপারগুলো মানে প্রেস উইংয়ের থেকে, এবং শফিকুল আলম সিনিয়র সচিবের পদমর্যাদায় কাজ করছেন, উপপ্রেস সচিব তিনিও সম্ভবত সচিবের মর্যাদায় কাজ করছেন, এরকম সর্বোচ্চ পর্যায়ের ডেজিগনেশন প্রাপ্ত কর্মকর্তাদের আমার মনে হয় যে মানে কথা বলার ক্ষেত্রে, কারণ সরকারের দায়িত্ব পালন করছেন তো মাত্র কিছুদিনের জন্য, সরকারের দায়িত্ব পালন শেষে তারা হয়তো আবারও সাংবাদিকতায় ফিরে যাবেন কিংবা হয়তো রাজনীতিতে যাবেন। রাজনীতিতে গেলে ভিন্ন কথা, কারণ রাজনীতিবিদরা অনেক এরকম যে কথা চোরটা এরকম আসবে না 100 বছরে, এরকম কথা যদি রাজনীতিবিদরা বলেন তাহলে সেটা তাদের মুখে মানানসই, কিন্তু একজন আন্তর্জাতিক মানের সাংবাদিকের মুখে এবং সরকারের একজন সিনিয়র সচিব পদমর্যাদার একজন অফিসারের মুখে এই কথাগুলো আসলে হয় কি যে তাদের মানে তাদের গ্রহণযোগ্যতা, তাদের সম্মান, তাদের বিশ্বাসযোগ্যতা, এগুলো নিয়ে মানুষ প্রশ্ন তুলতে পারে। আমার মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে তাদের আরেকটু সচেতন হওয়া উচিত, কারণ দিন শেষে আপনি আপনার মুখ দিয়ে কি বলছেন সেটা দিয়ে মানুষ কিন্তু আপনার অন্যান্য কর্মকাণ্ড তখন পেছনে পড়ে যাবে। আপনার ওই মুখের বলা ভাষাটা কিংবা কথাটা দিয়ে মানুষ আপনাকে বিচার করে ফেলবে, যেটা কখনো কখনো আপনার জন্য একটা মানে অবিচারও হয়ে যেতে পারে। সেই ব্যাপারে সচেতন থাকা উচিত বলে ব্যক্তিগতভাবে আমি সফটলি আসলে সেটা মনে করি। দর্শক, এই দুটো ব্যাপার যেটা উল্লেখ করলাম সেই ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।